শ্রীনু একজন গরিব ধোসা বিক্রেতা ছিল। ও নিজের সাইকেলে বসে ধোসা বানিয়ে বিক্রি করত। ডোসা মশলা ডোসা। খুবই কম লোকজন তার ডাক শুনে ওর কাছে ধোসা খেতে আসতো। শ্রীনুর ধোসা সুস্বাদু তো ছিলই, কিন্তু তবুও ওর কাছে বেশি খরিদ্দার ছিল না। ও প্রায়ই চিন্তিত হয়ে বাড়ি ফিরে যেত। কি হয়েছে, আজও ব্যবসা ভালো হয়নি নাকি? জানি না কি হয়েছে সবার, আজকাল আগের মতো তো আর লোকজন ডোসা খায়ই নাই। বাবা, আজকাল লোকজন বার্গার, পিৎজা এইসব জিনিস খুব ভালোবাসে। আজকাল কেউ ধোসা ভালোবাসে না বাবা। এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসার চলবে কি করে? কিছু না কিছু নিশ্চয়ই হবে। বাবা, অন্য কিছু জিনিস বিক্রি করছো না কেন, যেমন বার্গার বা পিৎজা? আমি তো সব বানাতেও পারি না গো, আমি তো শুধু ডোসাই বানাতে পারি। শ্রীনু চিন্তায় পড়ে গেল যে কিভাবে ও নিজের রোজগার বাড়াবে। দিনে দিনে ওর রোজগার একেবারে কমে যাচ্ছিল। পরের দিন সকালে শ্রীনু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোলো, আর সেদিন ও রোজকার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গেল। ডোসা মশলা ডোসা রাবা ডোসা। সেই রাস্তায় জিম ছিল। জিমের বাইরে অনেক ছেলেরা ছিল। এখানে এত ভিড়, আমার এখানেই হাঁক দেওয়া উচিত। আজ নিশ্চয়ই আমার ভালো রোজগার হবে। শ্রীনু জোরে জোরে হাঁক দিতে লাগলো, ডোসা মশলা ডোসা রাবা ডোসা। শ্রীনুর হাঁক শুনে একজন বডি বিল্ডার ওর কাছে এলো। কি বানাবো বলো? কিছু না, আমরা এসব খাই না। তোমার কাছে কোনো চিকেন বা ডিমওয়ালা ডোসা থাকলে সেটা বানাও। ডিম ডোসা? হ্যাঁ, সেটাই তো নেই না। তাহলে একটা কাজ করো, কাল এরকম ডোসা বানাও, তারপর এখানে এসো। ঠিক আছে ভাই। শ্রীনু নিজের সাইকেল নিয়ে সেখান থেকে চলে গেল। সারা দিন শ্রীনু আলাদা আলাদা জায়গায় ধোসা বিক্রি করলো। অনেক লোক ওর ধোসা ভালোবেসে খেলো। বিকেলে যখন ও বাড়ি ফিরল, তখন ওর মুখের হাসি দেখে লক্ষ্মী জিজ্ঞাসা করলো, কি হলো গো, আজ ব্যবসা ভালো হয়েছে তো? ব্যবসা তো ভালোই হয়েছে, কিন্তু আজ আমি একটা নতুন আইডিয়া। কিরকম আইডিয়া? ডিম ডোসার। ডিম ডোসা? হ্যাঁ, আর সবার তো আমরা খাবো ডিম ডোসা। যা মুতু, দোকান থেকে 6টা ডিম নিয়ে আয়। শ্রীনু মুথুকে টাকা দিয়ে দিল আর দোকানে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর মুথু ডিম নিয়ে চলে এলো, আর তারপর শ্রীনু ডোসা বানাতে শুরু করে দিল। ও রোজকার মতো ডোসার গোলা তাওয়ায় দিল, আর তারপর একটা গ্লাসে ডিম ফেটিয়ে সেটা ডোসার ওপরে ঢেলে দিল, আর তারপর মশলা ছড়িয়ে দিল। দেখতে তো ভালোই লাগছে, টেস্ট করে দেখা যাক। শ্রীনু আর লক্ষ্মী ওই ডিম ডোসা খেলো। বাহ, এটা তো দারুণ হয়েছে। বাবা, আমাকেও দাও। মুথুও ডোসা খেলো, আর ওরও ডিম ডোসা খুব ভালো লাগলো। সেদিন গোটা পরিবার মিলে ডিম ডোসাই খেলো। পরের দিন সকালে শ্রীনু নিজের সাইকেল নিয়ে আবার জিমের দিকে গেল। এবার ওর সাইকেলে ডিমের ট্রেও ছিল। ধোসা মশলা ধোসা ডিম মশলা ডোসা। ডিম ডোসার নাম শুনে আশেপাশের কিছু লোকজন ওর কাছে এলো, সঙ্গে ওই বডি বিল্ডারও। সত্যি ডিম ডোসা পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আমার জন্য একটা ডিম ডোসা বানাও। তারপর শ্রীনুর ডোসার ওপর ডিম ফেটিয়ে দিল, আর ওই বডি বিল্ডারকেও ডিম ডোসা খেতে দিল। ডিম ডোসা খেয়েই বডি বিল্ডারের মুখে হাসি ফুটে উঠল। বাহ, দারুণ ব্যাপার বন্ধু, কখনো ভাবিনি ডিম আর ধোসা একসঙ্গে খাবো। আরও একটা বানাও তো। ওই বডি বিল্ডার ডিম ডোসা খেয়ে নিল, আর তারপর আরেকটাও খেলো। আরো অনেকজন বডি বিল্ডার ডিম ডোসার অর্ডার দিল। আমাকে একটা মশলা ডিম ডোসা, আমাকেও একটা ডিম ডোসা। ডিম ডোসার অর্ডার বেড়ে গেল। শ্রীনু ডিম ডোসা বানাতে লাগলো, আর খরিদ্দাররা খেতে লাগলো। শ্রীনু মাঝে মাঝে হাঁক দিতে লাগলো, যাতে সবার লক্ষ্য ওর প্রতি আকর্ষিত হচ্ছিল। ধোসা ডিম ডোসা ডিম মশলা ডোসা। একের পর এক খরিদ্দার এসেই যাচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যে শ্রীনুর সমস্ত ডোসা শেষ হয়ে গেল, আর ওর রোজগারও আজ ভালোই হয়েছিল। ও খুশি হয়ে বাড়ি ফিরল। লক্ষ্মী, আজ খুব ভালো ব্যবসা হয়েছে, সমস্ত ধোসা বিক্রি হয়ে গেছে। বাহ! কাল থেকে তোমায় গোলা বানাতে হবে,
আমাদের ডিম ডোসা খরিদ্দারের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে গো। সবাই খুব খুশি ছিল। পরের দিনও সেটাই হলো। শ্রীনু হাঁক দিতেই খরিদ্দাররা ডিম ডোসা খেতে চলে এলো। শ্রীনুর হাত চলতেই থাকলো, আর আজ মাত্র 2 ঘন্টার মধ্যে শ্রীনুর সমস্ত ডোসা শেষ হয়ে গেল। তারপর এটা রোজকার ঘটনা হয়ে গেল। ডিম ডোসা নাম করে ফেললো, আর শ্রীনু দিনে 2 গুণ রাতে 4 গুণ উন্নতি করতে লাগলো। শ্রীনুর ভাগ্য জোরে দৌড়তে শুরু করলো। ওর পরিবার এখন খুবই সন্তুষ্ট ছিল। শ্রীনু এখন একটা মিনি টেম্পো কিনে নিয়েছিল। এখন ও সাইকেলের পরিবর্তে মিনি টেম্পোতে ডিম ডোসা বানিয়ে বিক্রি করত। গোটা শহরে ওর ডিম ডোসার চর্চা হতো। ও টেম্পো নিয়ে যেখানেই যেত, খরিদ্দারদের ভিড় জমা হয়ে যেত। প্রতিদিন বিকেলে শ্রীনু নিজের মিনি টেম্পো নিয়ে পার্কের কাছে যেত। পার্কের পাশে আগে থেকেই ছগনের ডোসার স্টল ছিল, কিন্তু শ্রীনু আসতেই সমস্ত গ্রাহক ওর কাছেই আসতো। না জানি এই ডিম ডোসাওয়ালা লোকেদের উপর কি জাদু করেছে। ও আসতেই লোকজন তো উড়ে চলে যায়। আমাকে ওর কাছে শিখতেই হবে। সেদিন যখন শ্রীনুর মন অন্যদিকে ছিল, তখন ছগন শ্রীনুর ডোসার গোলায় লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। এবার দেখবো কিভাবে ওরা তো ডোসা পছন্দ করে। আর তারপর ছগন নিজের স্টলে চলে গেল। শ্রীনু এ ব্যাপারটা জানতো না। ও রোজকার মতো ডোসা বানাতে শুরু করে দিল। তারপর সেটা নিজের খরিদ্দারকে দিল। বা বন্ধু, এটা তো রোজকার ডিম ডোসা থেকে একদম আলাদা। ঝাল আর সুস্বাদু স্পাইসি ডিম ডোসা। এটা শুনে শ্রীনু নিজের ডোসার গোলা টেস্ট করলো, আর তারপর পাশে পড়ে থাকা লাল লঙ্কার গুঁড়োর কৌটোটা দেখলো। নিশ্চয়ই কেউ এই পাউডারটা মিশিয়ে দিয়েছে। থাক, কোনো ব্যাপার না। লোকেদের স্পাইসি ডিম ডোসাও পছন্দ হয়েছে। একেই তো বলে সৌভাগ্য। ডিম ডোসা, স্পাইসি ডিম ডোসা। আর আবার শ্রীনুর টেম্পোর বাইরে ভিড় জমা হয়ে গেল। সবাই নতুন স্পাইসি ডিম ডোসা খেতে এসেছিল। শ্রীনু ডিম ডোসা বানাতে লাগলো, আর খরিদ্দাররা খেতে লাগলো। সবারই স্পাইসি ডিম ডোসা খুব পছন্দ হয়েছিল, শুধু ছগনকে ছেড়ে। এ আমি কি করে দিলাম? আমি তো এই ডিম ডোসাওয়ালার ক্ষতি করতে চেয়েছিলাম, আর ভুল করে আমি ওর উপকার করে দিলাম। হে ভগবান! শ্রীনুর স্পাইসি ডিম ডোসা বিক্রি হচ্ছিল। এটা দেখে ছগনের প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু এখন ওর করারই বা কি ছিল? ছগন ভেবেছিল যে ও শ্রীনুর ক্ষতি করে নিজের ভালো করবে, কিন্তু ও নিজেই নিজের জন্য গর্ত খুঁড়ে ফেলল। আব্দুল একজন খানসামা ছিল, যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ। আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব। অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি, যাতে আরো বেশি অর্ডার নিতে পারি। সেই জন্য। হ্যাঁ, নিশ্চয়ই আমি সব খানসামাদের শিখিয়ে দেব। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো 2 জন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো, তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল 2 জনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই 2 জন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল,
কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক, সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না। তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাত গাড়ি ছিল। মুস্তাফা হাত গাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাত গাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাত গাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম। ভালোর সাথে ভালো হয়, আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ। আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল।
সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলে দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসলো। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া। এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল।
এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো।